ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির হুতি বিদ্রোহী। এসব বিমানবন্দরটির কার্যক্রম ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা 4টি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয়। এদিকে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাংকারে প্রবেশের সময় 18 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের সাথে সিরিয়ার নতুন সরকার সুসম্পর্ক চায় বলে জানিয়েছেন রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান। বিদ্রোহী দল হায়াত তাহরির আল শাম HTS নেতা আহমেদ আল সারার পক্ষে সংবাদমাধ্যম NPRকে সাক্ষাৎকার দেন মাহের। এতে তিনি বলেন, বাশার আল আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এ কারণে ইসরায়েলি সেনারা সিরিয়ায় ঢুকে পড়ে, অগ্রসর হয় এবং বোমা হামলা চালায়। এ বিষয়ে দামেস্কের গভর্নর বলেন, সিরিয়ার সমস্যা ইসরায়েলের সঙ্গে নয়। তেল আবিব শান্তি চায়, তারা কোনো দ্বন্দ্ব চায় না। দামেস্কো শান্তি চায়। এ সময় তিনি বলেন, সিরিয়া ইসরায়েল সহ কারো প্রতিদ্বন্দ্বী হতে চায় না, তাই তেল আবিবের কোনো ভয় নেই। এই অঞ্চলে নিজেদের প্রয়োজনে ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখতে চায় সিরিয়া। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের 2টি গ্রামে শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় পুলিশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা। পুলিশ জানিয়েছে, পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনা পোকপি গ্রামে চালানো এই হামলার পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। তারা আরও বলেন, সানাসাবি গ্রাম ও এর আশপাশের এলাকায় পাহাড়ের উপর থেকে বেলা 11টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাথারি গুলি ও বোমা ছুটতে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। এদিন সশস্ত্র ব্যক্তিরা থামনা পোকপি গ্রামেও হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে দুই দেশের সেনারাই। এরই ধারাবাহিকতায় শুক্রবার ইউক্রেনের ডনেস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন বেশ কয়েকজন। দেশটির জাপোরিজে একটি শিল্পাঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী। একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতিও দখল অব্যাহত আছে তাদের। রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও। রাশিয়া ছাড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। একই দিন রাশিয়া সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেন। তাদের হামলায় জাপোরিজিয়ায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনে বাহিনীর হাতে আহত উত্তর কোরিয়ার সেনাটি মারা গেছেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS জানিয়েছে, ইয়োনহাপ নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সেনাই প্রথম উত্তর কোরিয়ার যুদ্ধবন্দী, যাকে পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধ সমর্থনের জন্য পাঠানোর পর ইউক্রেনীয় বাহিনী আটক করে। এদিকে NIS জানিয়েছে, একটি মিত্র গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এই সেনা গুরুতর আঘাতের কারণে মারা গেছেন। এছাড়া কিয়েভ এবং সিওল জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ার সাহায্যের জন্য 10,000-এরও বেশি সেনা পাঠিয়েছে। তবে মস্কো এবং পিয়ংইয়ং উভয় সেনাদের উপস্থিতি অস্বীকার করেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিল রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির উপর হামলাকারীদের দমানোর উদ্দেশ্যেই তৈরি আছে। সোভিয়েত পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ 1990 সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করলেও রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে। এদিকে পাল্টাপাল্টি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে অভিশংসনের 2 সপ্তাহের মাথায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকেও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। শুক্রবার রাষ্ট্রপ্রধানকে অভিশংসনে 151 ভোটের প্রয়োজন ছিল। হানকে সরানোর পক্ষে রায় দিয়েছেন 192 জন আইন প্রণেতা। এখন পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে অভিশংসনের প্রজ্ঞাপন দিলেই হানকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হবে। তবে এদিন ভোটাভুটি নিয়ে পার্লামেন্টে বিশৃঙ্খলা দেখা দেয়। সংসদের স্পিকার উ উন শিক অভিশংসনের পক্ষে 151 ভোটের প্রয়োজনীয়তার কথা বলতেই ইউন ও হানের ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির আইন প্রণেতারা ক্ষোভে ফেটে পড়েন। কারণ ইউনকে অভিশংসনের জন্য 200 ভোটের দরকার হলেও এক্ষেত্রে তা লাগবে না। ক্ষমতাসীন দলের এমপিরা ভোট কক্ষের মাঝখানে জড়ো হয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে স্লোগান দিয়ে স্পিকারের পদত্যাগ দাবি করেন। তাদের বেশিরভাগই ভোটও বর্জন করেন। মাদক পাচার সংক্রান্ত একটি মামলার 35 আসামির মধ্যে 27 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশ ভিয়েতনামের একটি আদালত। বাকি 8 জনের প্রত্যেককে 20 বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছে। মাত্র 4 দিন বিচার কার্যের পর শুক্রবার ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিন সিটির একটি আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাই একটি গ্যাংয়ের সদস্য। সেই গ্যাংয়ের শীর্ষ নেতা ভু হোয়াং অন ওরফে ওয়ান হা নামের এক নারী, তিনিও রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকায়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ 2018 সালের মার্চ থেকে 2022 সালের নভেম্বর পর্যন্ত প্রতিবেশী কম্বোডিয়া থেকে চোরা পথে মোট 626 কেজি মাদক ভিয়েতনামে এনে বিক্রি করেছেন তারা। হেরোইন, ক্যাটামিন এবং মেথামফেটামিনের এই 3 ধরনের মাদক এনেছিলেন তারা এবং ভিয়েতনামে সেসব বিক্রি করে উপার্জন করেছেন মোট $5.48 কোটি। অভিবাসী অধিকার সংস্থা কামিনদাদো ফ্রন্টেরাস জানাচ্ছে 2024 সালে স্পেনে পৌঁছাতে চেয়ে 10,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে স্পেন ভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিনদাদো ফ্রন্টেরাস জানায় এই সংখ্যা 10,547 জনে পৌঁছেছে। এই সংস্থার মতে 2023 সালের তুলনায় সংখ্যাটি 50%-রও বেশি। এটি একটি রেকর্ড। মৃতদের মধ্যে অন্তত 421 জন নারী ও 1,538 জন শিশু বা অপ্রাপ্তবয়স্ক রয়েছে। চলতি বছর দেখা যায় দিনে গড়ে 30 জন মারা যাচ্ছেন। আগের বছর অন্তত 2023 সালে গড়ে প্রতিদিন এভাবে মৃত্যু হয়েছে 18 জনের। কামিনদাদো ফ্রন্টেরাস সাগরে নৌকাডুবি অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর বিষয়ে বলেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব ও মানুষের বাঁচার অধিকারের বদলে অভিবাসী নিয়ন্ত্রণের দিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কে জ্বলতে থাকা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে অগ্নি নির্বাপন কর্মীরা। এরই মধ্যে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ ধরে চলছে পার্কটি। ভিক্টোরিয়া জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় 600 অগ্নি নির্বাপন কর্মী আগুন নেভাতে কাজ করছেন। এ দাবানলে এখন পর্যন্ত 74,000 হেক্টর এলাকা পুড়ে ছাই হয়েছে, যা গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কের মোট আয়তনের প্রায় অর্ধেক। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দাবানলের ব্যাপারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এর ধোঁয়া সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। এরই মধ্যে দক্ষিণ আমেরিকায় পৌঁছেছে এবং তা নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলগুলোকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে নাসা। গাড়ি ও মোটরসাইকেল প্রস্তুতকারী জাপানি কোম্পানি সুজুকি মোটরসের চেয়ারম্যান ওসামু সুজুকি মারা গেছেন। গত 25 ডিসেম্বর রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 94 বছর বয়স্ক ওসামু লিম্ফোমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সুজুকি মোটরস। ওসামু সুজুকি তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা হিসেবে পরিচিত। মূলত তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই সর্বপ্রথম মধ্যবিত্তের নাগালে আসে মোটর গাড়ি। বিশেষ করে ভারত ও বাংলাদেশের সীমিত বাজেটের লোকজনের প্রথম গাড়ি বলা হয়, যেটিকে সেই মারুতি সুজুকির বাজারে আসা অসম্ভব হয়ে পড়ত যদি তিনি তার পেছনে না থাকতেন। তিনি ছিলেন সেই সব শিল্পপতিদের দলে যারা সস্তার মধ্যে সেরা পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে চাইতেন।
প্রথমবারের মতো সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রোব। নাসার এই সাফল্যের মধ্য দিয়ে মহাকাশযানটি দীর্ঘদিনের নানা রহস্য সমাধান করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে এটা সূর্যের চারপাশে মিশন চালিয়ে যেতে পারবে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। শুক্রবার সূর্যের পৃষ্ঠ থেকে ৬১ লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছেছে নাসার মহাকাশযান পার্কার। এর আগে মানুষের তৈরি কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যায়নি। এর আগে নাসার বিজ্ঞানীদের ধারণা ছাড়িয়ে ২৪ ঘন্টা আগেই নির্ধারিত স্থানে গিয়ে সিগন্যাল দেয়া শুরু করেছে পার্কার। ২০১৮ সালে পার্কার উৎক্ষেপণ করেছিল নাসা। উদ্দেশ্য ছিল সূর্যের সবচেয়ে কাছাকাছি কোনো স্থান পর্যন্ত নভোযান পাঠানো যায় কিনা তা পরীক্ষা করা। উৎক্ষেপণের পর থেকে প্রতি ঘন্টায় ৬,৯২,০০০ কিলোমিটার গতিতে এগিয়েছে পার্কার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে যদি কোনো উড়োজাহাজ এই গতিতে যাত্রা শুরু করে তাহলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেটির পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। সৌরমণ্ডলের প্রাণকেন্দ্র সূর্য আসলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি একটি বিশাল গোলক। এটি আসলে আয়তনে মাঝারি আকৃতির একটি নক্ষত্র। তবে আয়তনের হিসেবে গত বিচারে পৃথিবীর চেয়ে ১৩ লাখ গুণ বড় সূর্য। এই নক্ষত্রের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা ১০,০০০ ডিগ্রি সেলসিয়াস এবং কেন্দ্রস্থলের তাপমাত্রা ১,৫০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস। বিবিসিকে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে রওনা দেওয়ার পর এখন পর্যন্ত সূর্যকে ২১ বার প্রদক্ষিণ করেছে পার্কার। অবশেষে শুক্রবার এই নক্ষত্রটির পৃষ্ঠ থেকে ৩৮ লাখ মাইল দূরত্ব পর্যন্ত যেতে পেরেছে। শত শত বছর ধরে মানুষ সূর্যকে জানার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সৌরমণ্ডলের এই প্রাণকেন্দ্র নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। আমরা যদি সত্যিই আমাদের নক্ষত্র সম্পর্কে যথাযথ জ্ঞান নিতে চাই তাহলে অবশ্যই তার কাছাকাছি যেতে হবে আমাদের। এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। চন্দ্রপৃষ্ঠে অবতরণ সম্ভব হলেও প্রচণ্ড তাপের কারণে সূর্যপৃষ্ঠে অবতরণ করা অসম্ভব। সূর্য থেকে যে দূরত্বে ছিল পার্কার সেখানকার তাপমাত্রা ৯৮০ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রার হিসেব মেনেই পার্কারকে তৈরি করা হয়েছিল এবং এই পরিমাণ তাপ মোকাবেলা করেও নভোযানটি কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। ঋতু সাহা, ৭১। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।